দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশে দাম বাড়েনি, কিন্তু প্রথমত তেলের সংকট দেখা দেয়। মানুষ দীর্ঘ লাইন দিয়ে পেট্রোল পাম্পের সামনে ভিড় করতে দেখা যায়। এরপরে তেলের দাম বাড়ে, তারপরেও লাইন দীর্ঘ। সংকটের শেষ আসলে কোথায়? দাম বাড়ার পরেও জ্বালানি তেলের সংকট কেন কাটছে না? এটিই আমাদের আজকের আলোচনার বিষয়। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানি বিষয়ক গবেষক ডক্টর মুশাহিদা সুলতানাকে। আর তার সঙ্গে আজকের বার্তা কক্ষে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক, সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর মুশাহিদা সুলতানা। আপনাকে স্বাগত। যেটি বলছিলাম, মানে কি, আমরা সারা দেশের মানুষই দেখছি গত প্রায় মাসখানেক সময় ধরে আ জ্বালানি তেলের সংকট একেবারে কাটছে না। ফিলিং স্টেশনের সামনে ভিড়। এর মধ্যে দাম বাড়লো এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গত ২০ দিনে, অর্থাৎ এ মাসের ২০ দিনে ১২ টি জাহাজ এসেছে যাতে ডিজেল, অকটেল, আ জেট ফুয়েল এবং ফার্নেস তেল সবই আছে। তারপরেও আসলে সংকটটা, ভিড় কমছে না কেন? সমস্যাটা কোথায়? আচ্ছা, জ্বালানি তেল আসলেই তো হবে না। হুম, সেটাতে সরবরাহ দিতে হবে। যেই পাম্প স্টেশন গুলো আছে সেখানে যদি যথেষ্ট পরিমাণ সরবরাহ না করা হয়, তাহলে মানুষ পাবে কি করে? এটা হচ্ছে গিয়ে মূল সমস্যা। কারণ আপনি দেখেন যে দাম বাড়া বা কমার আগে যে হুম, ঘটনাটা ঘটলো, দামটা বাড়ার পরে বিপিসি হঠাৎ করে বলল যে আমরা ১০ থেকে ২০% সরবরাহ বাড়াবো। তো তারা সেটা কেন আগে করেনি? জাহাজ তো এসছে আপনি যেটা হুম, বললেন। তাহলে এটা কিন্তু প্রশ্ন আমারও। তার মানে এটাকে সরকারকে জবাব দিতে হবে যে হুম, তারা কেন আসলে এই সরবরাহটাকে নিশ্চিত করছে না। তারা যতটুকু চাহিদা ততটুকু সরবরাহ দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনি ধরেন রেশনিং করবেন আপনি। কিন্তু রেশনিংটাও তো ঠিকমতো করতে হবে। হুম, এখন আপনি যদি একটা পাম্প কখন খুলবে কেউ জানে না, বসে থাকে এবং হঠাৎ তেল আসবে, হঠাৎ তেল শেষ হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি, মানুষ যদি এভাবে করে রাস্তায় অপেক্ষা করে, তাহলে সেটা তো আসলে রেশনিং হচ্ছে না। রেশনিংটা প্রপারলি হচ্ছে না। আমরা হুম, ১ম থেকেই বলে আসছি শ্রীলঙ্কার মডেল ফলো করে যেভাবে করে একটা অ্যাপ ব্যবহার করে রেকর্ড রেখে একটা রেশনিংটা সেভাবে করা উচিত ছিল। হুম। সেটা না করে যখন এভাবে করে কেউ কিছু জানে না, সবকিছু অস্পষ্ট, কোনো তথ্য কাউকে জানানো হচ্ছে না। সেরকম একটা পরিস্থিতিতে তো এই সংকটটা হওয়ারই কথা। তাই না? এখন আ আপনি বিপিসির কথা বললেন আরকি। জি। বিবিসির চেয়ারম্যানের বক্তব্য শুনলে তো খুব ভালো লাগে। হুম, উনার বক্তব্য দেখেন, আমি কোট করে পড়ে শোনাচ্ছি। রেজাউর রহমান। তিনি হুম, হুম, বলছেন, রেজানুর রহমান, হুম। যে এ মাসে আ কোট তার বক্তব্য, "এ মাসে তেলের সংকট নেই, পর্যাপ্ত তেল আমদানি হয়েছে। আরো জাহাজ আসছে।" তার মানে কি? এই বক্তব্যের পরে তো মনটা ভালো হয়ে যাওয়ার কথা এবং মানুষের ভিড় থাকার কথা না। কিন্তু আমরা ভিড়টা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে যে পর্যাপ্ত তেল দেশের মধ্যে থাকার পরে কেন সমস্যা হচ্ছে? হ্যাঁ, পর্যাপ্ত তেল উনারা সরবরাহ করছেন না। আর আমি যেটা বললাম যে বিপিসি যদি সেই সরবরাহটা না করে এবং হুম, আবার আরেকটা মন্তব্য শুনবেন, জ্বালানি মন্ত্রী বলেছেন যে কিছু অসাধু ব্যবসায়ী নাকি জ্বালানি স্টক করছে বা জি, কোনোভাবে এটাকে মজুত করছে। হুম, তাহলে এটা যদি এতদিন ধরে আমরা দেখলাম যে ১ মাসের বেশি হয়ে হুম, গেছে। তো এতদিন ধরে ওনারা বিভিন্ন অভিযান চালিয়েছেন। প্রায় ৩,৮৮,০০০ লিটার তেল নাকি উদ্ধার করেছেন। ২,০০০ বা তারও বেশি মামলা জি, হয়েছে। তো এই সমস্ত করার পরে এখন যদি তারপরেও যদি কেউ মজুত করে, তাহলে তো আমি বলব যে বিপিসির মানে সাথে এটার সংযোগ রয়েছে এবং সেটাকে ১ম এ আসলে তদন্ত করা উচিত যে কারা এটার সাথে জড়িত। আপনি অভিযান করলে তো শুধু হবে না। হুম, উৎসটা কোথায়? কারা এটা করছে এটা জানাটা কি খুব কঠিন ব্যাপার? আমার তো মনে হয় যে এখানে অন্য কোনো সমস্যা রয়েছে যেটাকে আমরা মানে সরকার ঠিকমতো অ্যাড্রেস করছে না। উপর দিয়ে কসমেটিক সার্জারির মতো একটা কিছু আমাদেরকে দেখাচ্ছে। প্রতিদিন একটা করে তথ্য জানছে। আমরা মানে এক ধরনের সন্তুষ্ট বোধ করছি অনেকে এবং ভাবছি যে সংকটটা চলে যাবে, যেটা মানুষ সাধারণত করে। কিন্তু এই যে প্যানিক বাইং, এটার পিছনে পুরোপুরি সরকারের একটা অনাস্থা মানে প্রতি অনাস্থা ছিল এবং সরকারের প্রতি মানুষের, হ্যাঁ, হুম, সরকারের প্রতি মানুষের অনাস্থা ছিল এবং এখন যেটা হয়েছে যে এটা পরীক্ষিত হয়ে গেছে যে হুম, মানে কোনোভাবে তারা এখন আর সরকারকে বিশ্বাস করছে না।
তো কাজেই এই যে সংকট আছে নাই এগুলো আসলে মানুষের মনের মধ্যে তার ব্যবহার পরিবর্তন করার ব্যাপারে কোনোই অবদান এই রাখছে না। সময়ে এসে গত ২০ দিনের পরিসংখ্যান আমরা শুনছিলাম। কিন্তু আপনার কাছে কি মনে হয় সরকারের প্রতি এই যে আস্থাহীনতা আপনি যেটা বলছেন, আ সেটার কারণ কি তাদের বক্তব্যই? ১ম দিকে যেটা তারা বলেছিলেন যে কোনো সমস্যা নাই। এটা সরবরাহ ঠিক থাকবে। নাকি এর মধ্যে মানে সরবরাহের ক্ষেত্রে প্রবলেম হয়েছে? আম আমি যেটা বলব এখন আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে সরকারের কখনোই স্পষ্ট অবস্থান ছিল না। হুম, তারা কিন্তু বলল যে আমাদের তেলের সরবরাহ কম, ঘাটতি হবে। হুম, এটা বলার কারণে প্যানিক বাইং শুরু হলো। তারপরে দেখা গেল যে তারা রেশনিং করছে। রেশনিংটাও মানুষের পছন্দ হলো না। কারণ যেই পদ্ধতিতে করছে সেটা আসলে মানুষের ভোগান্তি আরো বাড়িয়ে হুম, দিচ্ছে। কাজেই এই পদ্ধতিতে তারা একটার পর একটা করে যাচ্ছে এবং দেখাচ্ছে যে তারা করছে কিন্তু কোনটা আসলে কাজে দিচ্ছে না। এবং শেষ হুম, পর্যন্ত আমরা যেটা দেখলাম, এতদিন ধরে বলা হচ্ছে যে আসলে দাম বাড়ার পরে কিন্তু এই সংকট থেকে উদ্ধার আমরা পাবো না। কারণ হুম, তেল এমন একটা জিনিস হুম, যেটা মানুষের দরকার। সে তেল ছাড়া তার চলবে না। ইনসুলিন ছাড়া যেমন একজন ডায়াবেটিস পেশেন্ট বাঁচবে না, হুম। একজন মরণাপন্ন রোগীর জন্য যেমন ওষুধ প্রয়োজন, সেরকম তেল ছাড়া তো আমরা তো কোনো গাড়িটাও চলবে কর্মকাণ্ডই না করব, যে কিছুই চলবে না। কাজেই এটা তো বোঝা উচিত ছিল যে দাম বাড়ালে এই সমস্যার সমাধান হবে না। উল্টো যেটা হলো এখন পণ্য পরিবহনের দাম বেড়ে যাচ্ছে। অলরেডি বেড়ে গেছিল, বেড়ে হুম, যাচ্ছে। তারপরে এলপিজি সিলিন্ডারের যে হুম। দাম সেটা বেড়ে যাচ্ছে। মানে একটা chaotic সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। আমি একটু আসি বলা হচ্ছে যে যাত্রীবাহী যে সমস্ত বাস তাদের দাম বৃদ্ধির বিষয়টি এখনো সুরাহা হয়নি। কিন্তু সরকারের পক্ষ থেকে একটা জিনিস খুব মেইনটেইন করা হয় না, একেবারে নির্ধারিত নাই। সেটি হচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহ, ঢাকা থেকে যশোর বা ঢাকা থেকে চট্টগ্রাম যে ট্রাকগুলো যাতায়াত করে, হুম, হুম, এগুলো অনেকটা নিজেদের মতো করে এরা হুম, হুম, ভাড়া বাড়ায় বা নির্ধারণ করে। গত কয়েকদিনে ২ দফা যার এই দাম বৃদ্ধির বিষয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় মাছবাহী ট্রাকের ভাড়া ২ দফা বেড়েছে এবং তাতে প্রতি ট্রাকে ৪,০০০ অন্তত বেড়েছে। মানে হুম, বেশি কোনো হুম, হুম, ক্ষেত্রে। হুম, আরেকটি হচ্ছে ঢাকায় ট্রাকের ভাড়া বেড়েছে যশোর থেকে অন্তত ৳৫,০০০। হুম, হুম, তাহলে প্রতিটি ট্রাকে কোথাও ৪,০০০, কোথাও ৫,০০০, কোথাও ৮,০০০ এরকম যদি বাড়তে থাকে, তাহলে ওই পণ্য যেগুলো তারা বহন করে ঢাকায় নিয়ে আসছে, এই পণ্যের দামের উপরও প্রভাব ফেলছে কিনা আপনার কাছে মনে হয় সরাসরি? এটাতে আপনি কোন হুম, হুম। ব্যবস্থা দেখছেন? আমি এখানে একটা অব্যবস্থাপনা দেখছি। প্রথমত এই ডিজেলের দামটা বাড়ানো একেবারেই উচিত হয়নি। হুম। পেট্রোল বা অকটেনের কথা আমরা বুঝলাম যে এটা যারা ব্যবহার করে অনেকে জানেন, তারা তবু একটু হ্যাঁ, ব্যাখ্যা করবেন তারা যে কেন? তারা হুম, আমাদের সমাজের একটা হুম, প্রিভিলেজড গোষ্ঠী অথবা আমি হুম, বলতে পারি যে আমাদের যে আরবান পপুলেশন হুম, তাদেরকে জন্য বেশি দরকার। কিন্তু ডিজেলটা আপনার পণ্য পরিবহনের জন্য দরকার, আপনার কৃষি খাতে দরকার, নৌ পরিবহনের জন্য দরকার। মানে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটার সাথে সরাসরি যুক্ত। হুম, এরকম একটা খাতে এই ডিজেলের দাম বেড়ে যাওয়া মানে কিন্তু পুরো অর্থনীতির জন্য একটা ভয়াবহ চাপ এখন তৈরি হবে। এটা করা মোটেই উচিত হয়নি। হুম, এবং এটা আপনি লক্ষ্য করেন যে আমি আজকেই দেখলাম যে এলপিজি সিলিন্ডারের দাম অলরেডি বেড়ে গিয়েছিল একটা এক্সপেকটেশন থেকে। হুম, এখন যখন আ বা দাম ১৭০০ থেকে ২০০০ এর কাছাকাছি হয়ে গেল। এখন দেখা গেল বাইরে আ আরো বেশি দামে হুম, ৳২২০০-৳২৩০০ দামে এটা বিক্রি হচ্ছে। অর্থাৎ সরকার দাম বাড়ানোর পরেও আরো হুম। বেশি দামে বাইরে বিক্রি করার একটা প্রবণতা আমরা দেখেছি। সেখানে সরকার কি করে এই ডিজেলের ব্যাপারে আপনি এই সিদ্ধান্তটা নিল? ডিজেলের প্রসঙ্গে আসছেন। আমি একটু যদি স্পেসিফিক তথ্য দিই আমাদের হুম, হুম, দর্শকদের জন্য। গত শনিবার ডিজেলের দাম বাড়ানো হলো ৳১১৫ করা হলো। এর আগে ৳১১৪ অর্থাৎ ৳১ মাত্র বাড়ানো হয়েছে। এই প্রতি লিটারে ৳১ বাড়ানোর ফলে নতুন করে বাড়তি গণপরিবহনের ভাড়া বেশি হারে বৃদ্ধি এইটা আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? না, এটা তো অবশ্যই যৌক্তিক না। এখন ডিজেলের দাম তো ১৫% বেড়েছে। হ্যাঁ, হ্যাঁ, যেমন এর আগে হ্যাঁ, ৪২% বাড়ানো হয়েছিল ২০২২ সালের হ্যাঁ, আগস্ট মাসে। তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। ৪২% বাড়ানোর ফলে দাম বাড়ানোটা এক ধরনের যৌক্তিক। এখন এসে এটা এমনি একটা chaotic সিচুয়েশন নানা দিকে আছে। তারপরে আবার এটি বাড়ানো। এখন এখন এখানে একটা জিনিস দেখতে হবে। আপনার এই যে কিলোমিটার প্রতি ভাড়া, হুম, হ্যাঁ? সে কারণে এই দামটা
বেশি হয়ে যায় এবং এটা এটা আবার একটা নেগোসিয়েশনেরও ব্যাপার আছে। আবার আরেকটা বিষয় আছে যে আপনি ভাড়া ধার্য করে দিলেন, কিন্তু দেখা গেল তারা নিয়ম-কানুন মানছে না। হুম, কাজেই ডিজেলের দাম বাড়ানোটাই হচ্ছে মূল উৎস, যেটার কারণে পরবর্তীতে এটার একটা পুরো ইফেক্ট পড়ে যানবাহন হুম, ব্যবস্থায়। এখন আপনি যদি বলেন যে, "না, ডিজেলের দাম বাড়াবো, কিন্তু আবার যানবাহনের ক্ষেত্রে আ ড্রাইভাররা সেখানে আপনাকে সুবিধা দিবে।" হুম। মানে সরকার নিজেই, বিপিসি নিজেই, সরকারি প্রতিষ্ঠান নিজেই এখানে মজুত করছে, মুনাফা করার চেষ্টা করছে সংকটকে কাজে লাগিয়ে। আর ওখানে আপনি আশা করছেন যে যানবাহনের মালিকরা এটা করবে। আপনি কি এটা, মানে এটা কি সম্ভব? এখন আপনি ডিজেলের দামটা বাড়ালেন কেন? হুম, এই দামটা তো বাড়ানো উচিত হয়নি। যেটাতে সরাসরি মানে সাধারণ মানুষের উপরে প্রভাব পড়ে প্রভাব সেটা পড়ে। হচ্ছে ভাড়া। জি, তাই তো? জি। বাস ভাড়া বা এরকম যাত্রীবাহী যে হুম, সমস্ত হুম। বিষয় আছে, যানবাহনগুলো রয়েছে। কিছু ব্যয় আছে যেমন এটার সাথে যুক্ত মানে প্রাসঙ্গিক ক্রমে চলে আসে যে ১০ বছর পর রেনোভেট করবে একটা গাড়ি সংস্কার করার কথা। ১০ থেকে ২০ বছরের বেশি চলবে না হুম, হুম, একটা বাস। তারপরে তার মেইনটেন্যান্স এর জন্য ছেঁড়া লক্কর-ঝক্কর কোন সিট থাকবে না। এই যে বিষয়গুলো বলা হয় এবং তার জন্য ব্যয় ধরা আছে। এই সমস্ত ব্যয় সাপেক্ষে বিবেচনা করে বাস, মিনিবাসের ভাড়া হুম, নির্ধারণ হুম, করা হয়। হুম, হুম। আপনি দেখেন ঢাকা শহরে কোন বাস লক্কর-ঝক্কর নাই। খুব সুন্দর মেইনটেন্যান্স করা, তারপরে ২০ বছর পর সেটা ফেলে দেয়া। এগুলো দেখেন কখনো? না, আপনার অভিজ্ঞতা কি এগুলো বলে? তো আমরা দেখছি না এবং তাহলে সেখানে কোন ব্যবস্থা নাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আ ১৫% আপনার ডিজেলের দাম বাড়ার সঙ্গে আপনি ভাড়া বাড়াচ্ছেন। তাহলে এটা মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে কিনা? এটা তো মানুষের প্রতি অন্যায় করা হচ্ছেই। কিন্তু ডিজেলের দাম যে বাড়ানো হচ্ছে, সেটাও তো ঠিক হচ্ছে না। আমরা তো সবসময় এটা দেখে আসছি যে এই ঘটনাটা এর আগেও ঘটেছে। হুম, কাজেই এখন আ আপনি এটা তো ট্রেন্ডটা দেখতে হবে। আপনি সবসময় যদি এই ঘটনাটা ঘটে থাকে, হুম, তাহলে আপনি কি এইবার আলাদা করে যানবাহন মালিকদের কাছ থেকে অন্য ব্যবহার পাবেন? এটা তো হবে না। হুম, কাজেই ডিজেলের দাম পরিবর্তন করার আগে আমাদের এই প্রবণতাটা দেখা উচিত ছিল। এখন আমি যতই বার্গেনিং করি, হয়তো দাম ৳২, ৳৩, ৳৫ কমতে পারে। কিন্তু হুম, এখানে তো একটা chaotic সিচুয়েশন তৈরি হবে। মানুষের সরকারের উপরে যে অনাস্থা, এটার হুম, যে একটা চেইন রিঅ্যাকশন, সেটা তো ঘরে, ঘরে পৌঁছে যাবে। এখন এই যে এলপিজি সিলিন্ডারের কারণে যে নারীরা, হুম, আপনি যতই তাদেরকে এখন ফ্যামিলি কার্ড দেন না কেন, আ হুম, মাসে, মাসে অর্থ দেন না কেন, তাদের যে সাফারিংস, তাদের যেই এই সরকারের প্রতি যে প্রতিক্রিয়া এখন তৈরি হচ্ছে, এটা কি আপনি বন্ধ করতে পারবেন? আপনি তো এগুলো করতে পারবেন না। কাজেই এমনকি কৃষকদের, যে প্রান্তিক কৃষকরা, এখানে কিন্তু ডিজেলের অভাবে তাদের শস্য পুড়ে যাচ্ছে। তারা হুম, সেচ দিতে পারছে না। হুম, এখন আপনি দেখেন যে প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে কৃষকদেরকে, সেগুলো পাচ্ছে কোনরা? বড় কৃষকেরা। কিন্তু প্রান্তিক কৃষকদের কি হবে? তারা যদি এখন গ্যালন নিয়ে আসে পাম্পে, তারা তো আসলে পাচ্ছে না। তাদেরকে বলা হয়েছে যে, "আপনারা যদি এই প্রত্যয়নপত্র নিয়ে না আসেন, তাহলে আপনাদেরকে তেল দেওয়া হবে না।" হুম, কাজেই এই যে অব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে সবচাইতে বেশি যারা ভুক্তভোগী হচ্ছেন তারা হচ্ছে প্রান্তিক কৃষকেরা। এবং এই যে নৌ হুম, চলাচলের জন্য এইগুলোও কিন্তু যানবাহনের জন্য পরিবহন করে নিয়ে যেতে হয়। আপনি কিন্তু নৌকা নিয়ে আসতে পারবেন না পাম্প পর্যন্ত। হুম। কাজেই এইগুলো ভাবতে হবে যে এই জায়গাগুলোতে কিভাবে সমাধান করা যায়? আ ২ টো জায়গা আমরা আসলাম। একটা হচ্ছে যে ডিজেলের ফলে দাম বৃদ্ধির ফলে একটা হচ্ছে যে ভাড়া বাড়ানোর ফলে একেবারে লোকাল বাসের সাধারণ যাত্রী, তারপরে আ রাইডাররা হুম, যারা হুম। বাইক বা ছোট গাড়ি রাইডার তারা। আরেকটা হচ্ছে আপনি প্রান্তিক কৃষকদের কথা বললেন। আর আমরা সম্প্রতি একটা খবর এসেছে আপনি দেখেছেন ১ম আলোতে যে আ রাজশাহীর বেশ কয়েকজন কৃষকের তারা তাদের নারীদেরকে আ তেলের জার্কিং নিয়ে তারা তেল নিতে গেছেন। এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। কারণ সেইখানে বরেন্দ্রভূমি মাটি অ উর্বর কিন্তু পানি তোলার জন্য তাদের হুম, তেল হুম। দরকার। এখন এটার ইমিডিয়েট সমাধান কি? এখন যে সিচুয়েশনটা আছে দেশে, হুম, হুম। তেলের উৎপাদন এবং নিয়ে আসা যে পর্যায়ে, এর সমাধানটা আসলে কিভাবে সম্ভব? আচ্ছা, আমি যেটা মনে করি যে প্রান্তিক কৃষকদের কিন্তু অনেক দূরত্বে, মানে দূরে যে এই তেল সংগ্রহ করা, এটা একটা কঠিন কাজ। এবং হুম, তারা অনিশ্চিত যেখানে, বিশেষ করে যে 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 পাবেন কিনা? যে হ্যাঁ, যে তারা পাবে কিনা। হুম, সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কিন্তু এখানে মাঠে কাজ করতে পারে। তারা তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য তাদের মাধ্যমে এই প্রান্তিক কৃষকদেরকে সরবরাহ করা যেতে পারে। যারা বড় কৃষক, তারা প্রত্যয়নপত্র নিয়ে এখানে আসবেন, পাম্পে হুম, আসবেন বা যেকোনোভাবে
ভাবে সংগ্রহ করবেন, কিন্তু প্রান্তিক কৃষকদেরকে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা সরকারকে ইমিডিয়েটলি করতে হবে। না হলে আমাদের প্রান্তিক কৃষকেরা এমনিতেই তাদের অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। তার মধ্যে এই তেলের অভাবে তারা যদি এই মৌসুমে ঠিকমতো সেচ দিতে না পারেন, তারা ঘরে ফসল তুলবেন কি করে? হুম। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এখানে এনগেজ করতে হবে। এবারে একটু এভাবে আসি ৪২% যখন বাড়ানো হলো তখন ভাড়াও বাড়ানো হলো এবং সবকিছু খরচ বেড়ে গেল। এবার ১৫% বাড়ানোর সাথে, সাথে যে হারে মানে কত হারে আসলে ভাড়াটা বাড়তে পারে? নাকি না বাড়ানো উচিত? আপনার মানে এটাতে আবার সরকার ক্ষতির মুখে পড়বে কিনা? বা এখন অন্য ধরেন কোনো যদি নিয়মই থাকে যে প্রতি ৳১ বাড়ার কারণে ১ পয়সা করে প্রতি কিলোমিটারে বাড়তে হবে। হুম, তো এখন তারা কিন্তু ওই পজিশন থেকে এখানে বার্গেইন করবে। হুম, এখন আবার সরকার চাইবে এই দামটা কমাতে। হুম, তাহলে এখন ধরেন কিভাবে হওয়া উচিত? এটা আমি না হয় বললাম যে হুম, দামটা কম থাকা উচিত। কিন্তু যানবাহনের যে মালিকেরা তারা কি সেটা মানবে? হুম। এই chaotic সিচুয়েশন এটা তো আ মানে এমনি তৈরি হয়নি। এটা তো এগুলো চিন্তা ভাবনা করে তারপরে এই কাজগুলো করা উচিত ছিল। কিন্তু আমরা তো সেখানে কোনো আ মানে কারো কাছ থেকে আশা করব যানবাহন মালিকেরা এটা করবে। এটাও তো আসলে হবে না। বরং আবার সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রে এক ধরনের শুভংকরের ফাঁকি রয়েছে। এটাও হ্যাঁ। একটা সমস্যা যেটা হচ্ছে যে ১ কিলোমিটার গেলেও তাকে ৳১০ দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাকে সেটাই, এটা কেমন? সেটাই, সেটাই। এবং এটা আমি বলব যে মানে একদিক থেকে যে যানবাহন মালিকেরা যে সুবিধা নিচ্ছে না তা না। হুম, তারা সুবিধা এখান থেকে নিচ্ছে এবং সব ধরনের পুরো চেইন এর মধ্যেই যারা আছে এখানে হুম। তারা এই মানে এই অন্যায্যভাবে সুবিধা নেবে এবং যানবাহন মালিকরাও তাই নিচ্ছে। আমি বলব না যে তারা ভালো কাজ করছে। তাদের কাছ থেকেও আমাদের এক্সপেকটেশন হবে যে তারা যেন একটা নেগোশিয়েট করে দামটা কমায়। কিন্তু আমার কথা হচ্ছে যে দাম কমানোর প্রশ্নটাই বা কেন আসবে? কেন হুম। আমাকে ডিজেলের মূল্য বাড়াতে? আমি সেই জায়গাটাই আমি বারবার এমফেসিস করতে চাচ্ছি। যে ডিজেলের আমি অর্থাৎ আপনি হ্যাঁ, কোন যুক্তি দেখেন না ডিজেলের মূল্য বাড়ানোর। ডিজেলের মূল্য বাড়ানোটা একেবারেই উচিত হয়নি। এটা মানে পুরো অর্থনীতির জন্য এটা ভয়াবহ একটা চাপে পরিণত আপনি হবে। আরেকটি আমি পর্যবেক্ষণ দেখাতে পারি সেটি হচ্ছে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর জন্য মালিকদের যে সংগঠন তারা একটা প্রস্তাব দিয়েছেন। হুম, এবং হুম। সেখানে বলা হয়েছে যাত্রীদের ভাড়া ৪২% পর্যন্ত বাড়ানো হোক। আ তাহলে সর্বগ্রাসী হয়ে উঠছে কিনা? মানে সব জায়গায় বাড়ানোর একটা প্রবণতা। এটা তো সবসময়ই হয়ে থাকে। যে তারা এটা বাড়ানোর চেষ্টা করে হুম, এবং তাদেরকে আপনি বলবেন যে হুম, এটা বাড়ানো যৌক্তিক না, হুম, তারা তো আপনার কথাও শুনছে না। তাহলে আপনি তাদেরকে শোনানোর জন্য আমরা জনগণ বলতে পারি যে আপনারা আ বাস মালিক সমিতি, নৌযান আ মালিক সমিতি আপনারা সবাই ভাই একটু বোঝেন। কিন্তু সরকারকেই আপনি বুঝাতে পারেন নাই। এই প্রাইভেট সেক্টরের এই লোকদেরকে এখন আপনি কি বুঝ দিবেন? এটা তো এখন সরকারের নেগোশিয়েট করতে হবে। হুম, তাই না? সরকার নেগোশিয়েট করবে তারপরে তারা আবার বেশি ভাড়া চাইবে। এগুলোই চলতে থাকবে। এই chaotic সিচুয়েশন টা তৈরি করার আগে অনেক ভাবা উচিত ছিল। আমি বারবার এই কথাটাই বলছি। আমি বলছি না হুম। যে তারা যে অন্যায্য সুবিধা নিচ্ছে এইটা ন্যায্য। আমি মোটেই সেটা বলছি না। মানে অর্থাৎ ডিজেলের দাম যে বাড়ানো হয়েছে এটি সম্পূর্ণ এটাই অন্যায়। আপনি এটা এটাই আমি মনে করছি যে সমস্যার বিষয়। ১ম এবারে আসি সমস্যা। অন্যান্য যে তেলগুলো সবগুলো বাড়ানো হয়েছে। দীর্ঘ লাইন আপনি জানেন যে ভোগান্তির খবরগুলো প্রতিদিন পত্রিকায় আসছে। আমরাও ছেপেছি এবং বিভিন্ন আ যারা তেলের লাইনে দাঁড়াচ্ছেন ২০ ঘন্টা, ১৮ ঘন্টা, ২২ ঘন্টা তারা দাঁড়াচ্ছেন। আ তারা বলছেন এখন দাম তো বাড়লো, এবার তেল চাই। কিন্তু সেটাও পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে এইটা। এইটা সমস্যাটা আসলে কার? যারা তেলের ব্যবসা করছেন তাদের? নাকি এটা সরকারের উপরে দায়টা চাপাবেন আপনি? আচ্ছা, এখানে আমি তো ১ম এই মানে দাম বলেছি বাড়ার পরে। এখানে কিন্তু হুম, একটা অব্যবস্থাপনা হুম, অলরেডি আছে। আপনি যদি জ্বালানির সংকট হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমার ধরেন সরবরাহ কম। হুম, আমি বুঝলাম। কিন্তু আপনি রেশনিং টা কিভাবে করবেন সেটার উপর নির্ভর করে এই রেশনিং টা কাজে দিবে কিনা। হুম, তো আমি ১ম এই বলেছি যে এখানে যে পদ্ধতিতে করা উচিত ছিল সে পদ্ধতিতে রেশনিং টা করা হয়নি। আমি রেশনিং এর এগেইনস্ট এ না। কিন্তু রেশনিং টা করবেন কিন্তু একটা স্পষ্টভাবে মানুষজনকে সেই তথ্যটা সরবরাহ করতে হবে। জি, যে কোন জায়গায় যেমন ধরেন আপনি একটা পাম্প বন্ধ রাখবেন, আরেকটা পাম্প চালু রাখবেন। তাহলে তো আপনার হবে না। আপনি হুম, হয়তো বলছেন যে এই পাম্পে আপনি সরবরাহ দিচ্ছেন। কিন্তু অন্য পাম্প বন্ধ থাকার কারণে সব তো এখানে চলে আসবে। কাজেই আপনাকে সবগুলো পাম্প একই সাথে খোলা রাখতে হবে। নির্দিষ্ট সময়ে সরবরাহ করতে হবে এবং সময়টা ধরে হুম। আপনাকে তথ্য প্রকাশ করতে হবে যে কোন জায়গায় কোন পাম্পে কখন গেলে কে তেল পাবে।
এই যে ৮টায় খোলার কথা ১০টায় খুলছে, বা ১০টায় খোলার কথা বলছে তেল নাই, নোটিশ টাঙিয়ে দিচ্ছে। এইগুলোই তো আসলে এই সমস্যাগুলোর যে সূত্র। কখন কতজন, অনেকে হচ্ছে যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে শেষ সময় যখন ঢুকবে পাম্পের মধ্যে তখন জানা গেল যে এখানে তেল তেল শেষ। নেই, শেষ। এখন রুবিন ফারহানা যেটি সংসদে প্রশ্ন করেছেন যে যদি জ্বালানির কোনো সংকট নাই থাকে তাহলে আসলে মানুষকে এত লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে কেন? হুম, আ হুম। মানে আপনার কাছে এটার কোনো জবাব আছে আসলে? না, আমার কাছে উনি তো প্রশ্ন করেছেন সংসদে হ্যাঁ, এবং সরকারের কাছে, সরকারের কাছে জি। তাই না? তো উনার তাহলে প্রশ্নটা তো প্রশ্নটাই খুবই, ভ্যালিড ছিল, প্রশ্নটা হ্যাঁ, যৌক্তিক। প্রশ্নটা খুবই যৌক্তিক ছিল। কিন্তু হুম, তাকে যেভাবে করে আক্রমণাত্মকভাবে সংসদে একটা গোলমাল বাধিয়ে হুম, দেওয়া হয়েছে, এটাতে বোঝা যায় যে এই সরকার আসলে, মানে যারা ওইখানে সংসদে আছেন, তারা মোটেই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো একটা কথা শুনবার জন্য এখন পর্যন্ত প্রস্তুত না। এবং এটা একটা ইন্ডিকেশন যে একবার যখন তারা এই পথে হাঁটতে থাকেন, ব্যবসায়ীদের এবং হুম, সরকারের এবং কোনো বিশেষ গোষ্ঠীর হয়ে তারা কাজ করেন, তখন এটা কিন্তু একবার শুরু হয়ে গেলে আর থামানো যায় না। তাদেরকে দেখবেন যে দিনে, দিনে ওনারা আরো বেশি অ্যাজিটেটেড হয়ে যাচ্ছেন। কারণ একবার যখন আপনি এই মানুষগুলোকে সুবিধা দেবেন, তারা আবার সুবিধা নিতে আসবে। এই স্বার্থান্বেষী গোষ্ঠীকে আইডেন্টিফাই করবেন আপনি, তাদেরকে আ লাইনে আনবেন, নাকি এই জনগণকে, হুম, মানে জনস্বার্থে কাজ না করে তাদেরকে হুম। সবসময় সুবিধা দিয়ে যাবেন? এইটা আসলে আমাদেরকে ভাবতে হবে। এবং আ রুমিন ফারহানা মানে সঠিক বলেছেন। এবং আমি নিন্দা জানাই যে উনার সাথে সংসদে যে ধরনের আচরণ করা হয়েছে এটা মোটেই ঠিক হয় নাই। এবং এগুলো এরকম যদি চলতে থাকে, বিশেষ করে আমাদের নারীদের মধ্যে যারা এইসব বিষয় নিয়ে সরব, তারা কথা বলতে চায়, হুম। তাদেরকে থামিয়ে দেওয়ার বিভিন্ন রকমের অপচেষ্টার মধ্যে এটাও কিন্তু একটা অপচেষ্টা আ হিসেবে গণ্য আমি হবে। একেবারে সরাসরি জ্বালানি তেলের সংকট নিয়ে আরেকটি প্রসঙ্গ আনতে চাই। সেটি সংসদেই বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেটি বলেছেন, সরকারের প্রতি একেবারে সরাসরি দোষারোপ এবং তারা বলছেন যে কৃত্রিম সংকট তৈরি করে মানুষের একটা ভোগান্তি তৈরি করা হচ্ছে এবং তারপরে দাম বৃদ্ধি করা হলো। আ মানে পরিকল্পিতভাবে করা হয়েছে এবং কৃত্রিমভাবে করা হয়েছে। এই কথাটা মানে ব্যাখ্যা আপনার কাছে মেলে কিনা? মানে এটা আপনার কাছে মনে হয় যে ঠিক বলেছেন কিনা? আচ্ছা, এখন কৃত্রিম সংকটের বিষয়টা নাহিদ ইসলাম কিভাবে করে ব্যাখ্যা করেছেন আমি জানি না। তবে হুম, আমার কাছে মনে হয় যে এই যে সরবরাহ এবং হুম, অব্যবস্থাপনা, সরবরাহ কম করা, একটা অব্যবস্থাপনা, হুম, এইগুলোই আসলে মূলত এই অব্যবস্থাপনার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় আছে, আপনি যত সংকট দেখাবেন হুম। তত কিন্তু এটা দেখে একটা গ্রুপ সিগন্যাল পাবে যে এইখানে দাম আরো বাড়বে এবং তাদের মজুতের প্রবণতা আরো বাড়বে। এই যে দামটা এটা কি বাড়ানো হলো ব্যবসায়ীদের মধ্যে? ব্যবসায়ীদের মধ্যে। আচ্ছা। ব্যবসায়ীদের মধ্যে, এমনকি আমরা যদি দেখি যে সেদিন আমরা একটা খবর দেখলাম, এটা এখন পর্যন্ত এটার জবাব আমরা পাইনি। সেটা হচ্ছে যে বেসরকারি রিফাইনারি কোম্পানির নাকি আ তেল ভরা, কিন্তু তারা বিপিসির কাছে সেল করতে পারছে না। তো আচ্ছা। এদিকে চারিদিকে আমরা শুনছি যে তেল ভরা এখানে সেখানে সব জায়গায়, জাহাজ থেকে জাহাজে তেল হ্যাঁ, আসছে। জাহাজের তেল যদি জাহাজেই থাকে, সেটা যদি পাইপলাইনে করে না না এসে আসে মানুষ পর্যন্ত না আসে, তাহলে তো লাভ কি? আমরা বলবই তো এটা কৃত্রিম সংকট। কিন্তু এর পিছনে কারা আছে, কি আছে, এটা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বিপিসি গত কত বছরে তেলের দাম হুম, আন্তর্জাতিক বাজারে কম থাকার কারণে তারা কিন্তু অনেক মুনাফা করেছে। আমাদের ওই মুনাফার হিসাব নিতে হবে। এই সংকটকালে তারা জনস্বার্থে তেলের দাম, মানে মানে সামর্থ্যের মধ্যে না রেখে কেন তারা এখন বাড়ালো? এটা আমার এটা কাছে একটা আপনার বড় আপনার কাছে প্রশ্ন। একটা ব্যাপার জানতে চাই। সেটা হচ্ছে মানে তেলের ক্ষেত্রে, বিশেষ করে তেলের জি, ক্ষেত্রে, জ্বালানি তেলের ক্ষেত্রে আমদানি করা এবং বিক্রি করার যে প্রসেস এর মধ্যে সরকার সরাসরি জড়িত, তাই তো? জি। সরকার নিজেই তো এটা আমদানি করে। আ এখন সরকার কি ব্যবসা করে না সেবা করে? সরকার তো সাধারণ মানুষের সেবা করবে, তাই না? তাহলে এইখানে লভ্যাংশের যে ব্যাপারটা সেইটা আসলে খুব জরুরি কিনা? আবার সরকারের পক্ষ থেকে এটাও বলা হয় তারা ভর্তুকি দেন। হুম, হুম। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেই ভর্তুকিটা কোথায় যায়? সেটা একটা সুন্দর প্রশ্ন হুম, করেছেন। হুম। এই যে ভর্তুকি দেওয়ার হ্যাঁ, কথাটা বলা হচ্ছে। আ এখন আপনি যেই আ আপনাকে তাহলে এই যে এই হুম, হিসাবটা করতে হবে যে বিপিসি এর আগে যে মুনাফা করেছে ওই মুনাফার টাকাটা কোথায়? হুম, এই যে ভর্তুকি দেওয়া বা ভর্তুকি না দিয়ে লাভ করা, হুম। ২ টা পরিস্থিতি থাকতে পরিস্থিতি। পারে। হ্যাঁ? তো এখন ভর্তুকি দেওয়াটা কি আসলে সরকার তার ফান্ড থেকে দিচ্ছে? নাকি বিপিসির মুনাফা
থেকে আগে হুম। মুনাফা করা ছিল সেখান থেকে সে অর্থটা বাড়তি অর্থটা দিচ্ছে। তা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখনো সামনে আনা হয় নাই। আচ্ছা। এখানে বলা হচ্ছে কিন্তু আমাদের কাছে পরিষ্কার কোনো যদি হিসাব এখানে ভর্তুকি নাই। দেওয়া হয় তাহলে কথায়, কথায় বাস ভাড়া বাড়ানো, কথায়, কথায় আপনার যে এলপিজির দাম বাড়ানো সবকিছুই তো বাড়ছে। কমছে না তো কিছুই এখন পর্যন্ত কমেনি। না, কোনো কিছুই কমেনি। এখন সরকারের কিছু করার আছে কিনা? আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আলোচনার শেষের দিকে একটু হু, সংক্ষেপে হু, উত্তরটা চাই। সেটি হচ্ছে যে আপনি ডিজেলের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। হু, হু, কিন্তু অন্যান্য তেলের দামও বাড়ছে। আমরা দেখলাম নৌ পরিবহনের সাথে বিমানের যেকোনো সময় প্রশ্ন উঠতে পারে। হু, হু, কাছাকাছি চলে এসেছে। এখন জ্বালানি তেলের দাম বেড়েছে, এলপিজির দাম বেড়েছে ২ দফা হুম। দুটোরই। সরকারের এই ক্ষেত্রে আসলে সুনির্দিষ্টভাবে এই মানে সেক্টরের এক্সপার্ট হিসেবে আপনার কি মনে হয় যে কি করতে পারে? যেটা করলে সহনশীল থাকতে পারে অথবা দাম বাড়বে না? এখন সরকার তো একটার পর একটা ভুল কাজ করে যাচ্ছে। এখন আমরা যদি বলি সরকার কি আসলে আমাদের কথা শুনবে? হুম, তারা আসলে কাদের কথা শুনবে এটা পরিষ্কার করে বলুক। হুম, এখন আমরা যেটা সবসময় বলেছি যে দাম বাড়ানো যাবে না সেই কথাটা সরকার শুনেনি। হুম, আ আ আর তারপরে আরেকটা যেটা হচ্ছে যে এই যে আমরা ব্যবস্থাপনা কিভাবে করা হবে সেটা নিয়ে একটা সুনির্দিষ্ট কথা সবসময় বলে আসছি। জনগণের দিক থেকেই আসলে এই প্রস্তাবগুলো এসছে। হুম, যে এই যে অ্যাপ ব্যবহার করে এইটাকে রেশনিং টা করতে হবে। যে আমি হুম। কাউকে যখন দিব সে ১ সপ্তাহের মধ্যে বা একটা নির্ধারিত সময়ের মধ্যে আর তেল নিতে পারবে না। এবং অ্যাপ তো তারা চালু নিশ্চিত করেছে বলছে, থাকবে। পাইলটিং করেছে পরীক্ষামূলক। পাইলটিং করেছে হুম, কিন্তু সেটা তো এখন পর্যন্ত বড়, বড় শহরে চালু করা হয়নি। হুম, সেই পাইলটিং গুলোকে এখন দ্রুত উম মানে জরুরি ভিত্তিতে এগুলো অন্যান্য জায়গায় এটা চালু করতে হবে। সরকারকে যখন বিপিসি থেকে তেল পাম্পে দেওয়া হয়, কোন পাম্পে কত দেয়া হয় এগুলো প্রতিদিন প্রকাশ করতে হবে। এটা হুম। ওয়েবসাইটে হোক, পত্র-পত্রিকায় হোক, মানুষের কাছে হোক, এটার জন্য আলাদা করে তারা গণমাধ্যমকে ব্যবহার করে এই তথ্যগুলো সরবরাহ করতে পারে এবং তাদেরকে দেখাতে কোন হবে পাম্পে কতটুকু তেল দিচ্ছেন সরকার কতটুকু এটা তেল জানান। দিচ্ছে এবং পাম্পে যারা বিক্রি করছে তারা কোন আ গাড়িকে এই যে আমাদের ডিজিটাল টেকনোলজির হুম, কারণে এখন কিন্তু সব কিন্তু ডিজিটাল তথ্য হুম। এভেইলেবল। মানে সে আমরা কতটা চাইলেই বিক্রি করলো হ্যাঁ, সেটাও জানা কত টাকা দরকার। বিক্রি করলো? সে যখন একটা গাড়ি যাচ্ছে সেটাকে সে স্ক্যান করে রাখবে যে এই গাড়িটা এত তেল নিয়েছে। তাহলে আমরা জানবো যে এই যে পাম্পগুলো যে মজুত করছে না, তাদেরকে হুম, আমরা নজরদারির মধ্যে রাখতে পারবো। হুম, তো নজরদারি আমি করব কিন্তু একটা লোক পাঠিয়ে দিব। সেই লোক কি গিয়ে কাজটা করবে কি করবে না আমি তো হুম, জানি না। হুম। কিন্তু আমার যখন পুরো ডিজিটাল টেকনোলজি আছে, তাহলে আমি কেন এই টেকনোলজিকে ব্যবহার করব না? কাজেই এটাকে আমাদের আপনি কেবল কি মনে করেন তাহলে পাম্পগুলো এগুলো মজুত করছে অবৈধভাবে? আচ্ছা, এটা তো আমি তো গিয়ে দেখছি নিশ্চয়ই, না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এখন মানে পাম্পের যারা সন্দেহ পোষণ মালিক করছেন আপনি যে হতে পারে। না, হুম, হতে পারে না। মানে আমাদের কাছে পরিষ্কার ধারণা থাকবে। হ্যাঁ? ওকে। একটা হচ্ছে গিয়ে যে পাম্পের মালিকেরা কিন্তু বলে যে আমাদেরকে যত চাহিদা সেই তুলনায় দিচ্ছে না। হুম, আবার সরকার বলছে যে পাম্পগুলোকে দিচ্ছে। আ আ বলে পাম্পের মালিকরা বলছে অর্ধেকের কম দিচ্ছে অনেক হুম, ক্ষেত্রে। কাজেই তারা যদি এই কথা বলে থাকে সেটারও কোনো প্রমাণ জনগণের কাছে নাই। আবার সরকার যেটা বলছে সেটার প্রমাণও আবার আমাদের কাছে নাই। সরকার হুম, বলছে গত বছর যা দিত সেই পরিমাণ দেয়া হচ্ছে। তাহলে আমরা কি করে জানবো? জনগণের কাছে তো এই তথ্যটা আসলে নাই। নেই। কাজেই এখানে এই অস্পষ্টতার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সেটাকে দূর করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এবং আ আরো যেটা গুরুত্বপূর্ণ তা সময় মতো তেলগুলোকে পাম্পে দিতে হবে। এবারে আসি সার্বিকভাবে সারা হুম, দেশে হুম। এই পুরো বিষয়টা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে কারণ সাধারণ মানুষের জীবনযাপনের উপরে ইফেক্ট করতে শুরু করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে শোনা যাচ্ছে জ্বালানি তেলের পর হুম, হুম। বিদ্যুতের দাম বাড়তে পারে বা বাড়ানো হতে পারে এরকম কথা শোনা যাচ্ছে। আ এইটার কোনো যৌক্তিকতা আছে কিনা? এবং তেলের দাম বৃদ্ধির সাথে আর কোন সেক্টরের আসলে সম্ভাবনা আছে? তেলের দাম আসলে বাড়লে সবগুলো সেক্টরেই এটার প্রভাব পড়ে। হ্যাঁ? হুম, এমন কোনো আ সেক্টর নাই যেখানে প্রভাব পড়ে না। আ এখন বিদ্যুতের দাম যে আবার বাড়াবে সেটা তো আমরা তো এই তেলের দাম বাড়ানোর সাথে সাথেই হুম, শুনতে পাচ্ছি। হুম, এবং এটা এর আগেও আমরা দেখেছি যখন ১৫ বার আওয়ামী লীগ রেজিমে তেলের দামের সাথে সাথে হুম, বিদ্যুতের দাম বেড়েছে এবং তারা আরো যেটা এখন হচ্ছে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এটা আইডল বসে থাকছে না? সেটার কারণে হুম, ক্যাপাসিটি চার্জও হুম, বেড়ে যাচ্ছে। এগুলো নানান কারণ দেখিয়ে আসলে সরকার এখন এটা বলতে চাইবে যে বিদ্যুতের দাম বাড়াতে হবে নাহলে আপনারা বিদ্যুৎ পাবেন না। হুম। তো এই যে সংকটগুলো তৈরি করে একটা মানুষের মধ্যে যে ধারণা তৈরি করা যে এখন আমাদের আসলে কিছুই করার নাই, আমরা আ পারব না, বিদ্যুতের দাম বাড়াতেই হবে, তেলের দাম বাড়াতে
কমাতেই হবে। এগুলো আমি বলব যে একরকম ব্ল্যাকমেইলের পর্যায়ে চলে যায়। যেই সমস্যার সমাধানগুলো আসলে সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে আগেই করা যেত, সেগুলোকে কেন সরকার করছে না সেটা আমি এপ্রিল মাসের ২০ দিনে ১২টি জাহাজ এসেছে। এরপরে যদি যুদ্ধ চলতে থাকে মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরান যুদ্ধ, পরবর্তীতে আপনি কিরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং এখন আসলে সরকারের কোন সিদ্ধান্তটা আ এই সার্বিকভাবে কারণ গত ১ মাস হুম, এবং হুম, এই মাসের ২০ দিন। হুম, হুম। সামনে আরো ১ মাস চলতে থাকলে বা তার বেশি সময় চলতে থাকলে আসলে স্ট্র্যাটেজিটা আসলে কি হওয়া দরকার? এটা আমার শেষ প্রশ্ন। আমরা একেবারে শেষ প্রান্তে। স্ট্র্যাটেজিটা কি হওয়া দরকার সেটা হচ্ছে গিয়ে যে এই পুরো সাপ্লাই চেইনে যে হুম, অব্যবস্থাপনা আছে সেটা দূর করতে হবে এবং যেই পদ্ধতিগুলো আমি হুম, বললাম সেটার মাধ্যমে এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ডিজেলের দাম এটা বাড়ানো ঠিক হয়নি, এটাকে কমাতে হবে। হুম, মানে আমার বক্তব্য থেকে, হুম, আমার হুম, জায়গা হুম, থেকে হুম, যেহেতু আমার মতামত জিজ্ঞেস হুম, করছেন, সেটা হলো যে এটা বাড়ানো ঠিক হয়নি, এটা করাটা একেবারেই অনুচিত ছিল। এই জায়গাটাকে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যে সমস্ত হিসাব নিকাশ যা কিছু আছে এটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। প্রকাশ যাতে করতে হবে। হ্যাঁ, যা যাতে এখানে এই যে প্যানিক বাইং বিষয়টাকে যেন বন্ধ করা যায়। মানুষ যেন হুম, বোঝে যে সে তার সীমিত সে ব্যয় করতে পারবে। কাজেই সে যেন প্রস্তুত থাকে যে এতটুকু সে ব্যয় করতে পারবে, এতটুকু পারবে না। কিন্তু কোনো হুম। অনিশ্চয়তার মধ্যে যখন দীর্ঘদিন মানুষ থাকে তখন তার মধ্যে শুধু এই প্যানিক বাইং না আরো নানান ধরনের মজুত করার প্ল্যানও তৈরি behavioral হয়। সমস্যা তৈরি হয়ে যায়। কাজেই ওইগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য সরকারকে অনেক বেশি ট্রান্সপারেন্ট আ হতে ট্রান্সপারেন্ট হবে। হতে হবে। সবকিছু প্রকাশ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনো যেহেতু বিদ্যুতের দাম হুম, হুম, বাড়েনি। বাড়েনি, হুম, কাজেই এখনো সুযোগ আছে হুম, যে বিদ্যুতের দামটা যেন না বাড়ায়। কারণ এটার সাথে, সাথে আরো বেশি আমাদের যে ইমপ্যাক্ট হবে সেটা সামাল দেওয়ার মতো পরিস্থিতি আমাদের আসলে এই অর্থনীতির নেই এই মুহূর্তে। অনেক ধন্যবাদ ডক্টর মোশাহেদা সুলতানা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে আজকের বার্তা কক্ষে ছিলেন ডক্টর মোশাহেদা সুলতানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জ্বালানি বিষয়ক গবেষক। আমরা এই সময়ে দাম বাড়ার পরেও জ্বালানি তেলের সংকট কেন কাটছে না এই আলোচনা আজকে করেছি। এইরকম আরো বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন প্রথমআলো.com, প্রথম আলোর YouTube, Facebook সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।